আরেকবার সেই চিত্রটা দেখাবো যেখানে জীবন কৃষ্ণ সাহার বাড়ি থেকে সেই দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে সে ডিনাই করে যে আমার কাছে কিছু ছিল না, তবে বারবার পাঁচিলের দিকে উনি ছুটে যান কেন, পাঁচিল টপকানোর চেষ্টা করেন বা মোবাইল ছুঁড়ে ফেলার হঠাৎ করে চেষ্টা করেন, কারণ উনি তো জানেন যে এগুলো করে কোনোভাবেই মুখ রক্ষা হবে না। তো এবং উনি কি কারোকে কনসিল করতে চাইছেন, কোনো ব্যক্তি বা কিছু মানুষদের রাজনৈতিকভাবে যাদের প্রভাব রয়েছে এমন কোনো মানুষকে কি তিনি আড়াল করার জন্য এই চেষ্টাটা করছেন? দেখো, এই প্রশ্নটা তুলে দিয়েছে খোদ জীবনকৃষ্ণ সাহার অ্যাক্টিভিটি। তিনি এই ধরনের প্রশ্ন তুলতে বাধ্য করছেন আমাদেরকে, কারণ মোবাইল ছুঁড়ে ফেলছেন। তিনি একজন ইলেক্টেড এমএলএ, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি মোবাইল ছুঁড়ে ফেলছেন। যদি মোবাইল ছুঁড়ে ফেলে কোনো আখেরে যে কোনো লাভ হয় না, সেটা সবথেকে ভালো তারই জানার কথা, কিন্তু তিনি সে একই ঘটনা তিনি ঘটিয়েছেন। দেখো, এখন কেন তিনি মোবাইল ছুঁড়ে ফেলছেন, এই মোবাইলের ফের ফরেন্সিক এক্সামিনেশন হলে তিনি সেটা আরও ক্লিয়ার হবে। তবে তার মোবাইলে এমন কি আছে যেটা নিয়ে সন্দেহ দানা বাঁধছে, যে জন্য মোবাইল তিনি ছুঁড়ে ফেলছেন। দেখো, জীবনকৃষ্ণ সাহার মোবাইল ছোড়া বা তার পাঁচিল টপকানো, এইগুলো নিয়ে কিন্তু বিভিন্ন কটূক্তি উড়ে আসছে। কেউ বলছেন যে বিধায়কদের বাড়ির পাঁচিল বাদ থেকে আরও লম্বা করে দেওয়া উচিত, মস্করা করে বিভিন্ন রকম কটু মন্তব্য করা হচ্ছে। জীবনকৃষ্ণ সাহাকে নিয়ে রীতিমতো মিম ট্রোল হয়ে গিয়েছে। দেখো, তার গ্রেপ্তারির পর থেকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গেছিলেন জীবনকৃষ্ণ সাহার সেই কাদামাখা ছবি, তিনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, সেইগুলো নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ হয়েছে, সেগুলো নিয়ে মিম বানানো হয়েছে, ট্রোল করা হয়েছে তাকে। ফলে জীবনকৃষ্ণ সাহা কেন এই কর্মকাণ্ডগুলো করছেন, তিনি একজন নির্বাচিত বিধায়ক, যদিও তিনি গতকালকে আদালতে কিন্তু এগুলো অস্বীকার করেছেন। রাজেশ, আমরা শুনবো বক্তব্য যে ঠিক কি বলা হয়েছিল। আপনি মোবাইল কেন ফেলে দিলেন? আপনি মোবাইল কেন ফেললেন? মোবাইল ফেলিনি, কতবার বলবো মোবাইল ফেলিনি। আপনি মোবাইল কেন ফেলে দিলেন? আপনি মোবাইল কেন ফেললেন? শুনলেন তো, তিনি নাকি মোবাইল ছুঁড়ে ফেলেননি, তবে ছবি সচরাচর মিথ্যে কথা বলে না এবং আমরা ভিডিওতে দেখলাম খুব স্পষ্টভাবে। তবে জীবন কৃষ্ণের জীবনে কোথাও না কোথাও এই মোবাইল ফোন হচ্ছে বড় একটা বিড়ম্বনার কারণ। প্রত্যেকবার মোবাইল ফোনের জন্যই তিনি ধরা পড়ছেন। মোবাইল ফোনকে পরে ফরেন্সিকে দেওয়া হচ্ছে, সব তথ্য পাওয়া যাচ্ছে, আরও তথ্য আমাদের হাতে রয়েছে। যেমন দুটি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, একটি বেসরকারি ব্যাংকের, যাতে বলা হচ্ছে 28/1/2019-এ 2 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করা হয়েছিল, 17/9/2019-এ, এবং 28/1/2019-এ 3 লক্ষ টাকা ট্রানজ্যাকশন করা হয়েছিল। কার কাছ থেকে এসছিল সেই টাকা? সঞ্জিত মণ্ডল ডিপোজিটেড 5 লাখ টু জীবন কৃষ্ণ সাহাজ একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে। দীপক দাস বলে একজন ব্যক্তি 12 লক্ষ টাকা জীবন কৃষ্ণ সাহার অ্যাকাউন্টে চাকরির জন্য জমা করে। 5 লক্ষ টাকা পরবর্তীকালে জীবন কৃষ্ণ সাহা তাকে ফেরত দেয় এবং সেই অঙ্কের যে টাকা সেটি একটি প্রাইভেট ব্যাংকে জমা পড়ে। এই টাকাগুলো কেন তার অ্যাকাউন্টে পড়লো, সেই প্রশ্নের উত্তরে কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি জীবন কৃষ্ণ সাহা। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে খবর যে এই সব প্রশ্ন যখন হাতে কাগজ নিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে প্রশ্ন করেছিল, তখন তিনি কিন্তু এড়িয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকটি ট্রানজ্যাকশন তাকে দেখিয়ে এবং তারিখ সহ তাকে জিজ্ঞেস করা হয়েছিল, নাম সহ জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কোনো রকম উত্তর দেননি, তিনি ডিনাইও করেননি, তিনি অ্যাকসেপ্টও করেননি। এবং এখানে আরও লেখা আছে, ডিউরিং ইনভেস্টিগেশন মাল্টিপল ইন্ডিভিজুয়ালস গেভ স্টেটমেন্ট আন্ডার সেকশন 50 অফ দি পিএমএলএ, যেটা রাজেশ এক্ষুনি বলছিল, এবং তারা স্বীকার করেছে যে চাকরির জন্য জীবন কৃষ্ণ সাহাকে তারা বিভিন্ন সময় কখনো ব্যাংক অ্যাকাউন্টে কখনো বা নগদে সেই টাকা তারা ট্রান্সফার করেছিল। তবে রাজেশ, এটাও আমরা জানতে পারছি যে একটা বড় অঙ্কের টাকা সে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে ফেলেছিল এবং বিনিয়োগ করেছিল, বিভিন্ন সময় স্থাবর সম্পত্তি কিনেছিল আত্মীয় পরিজন এবং পরিচিতদের নাম করে। এবং অদ্ভুত ব্যাপার, আজকের দিনে আমরা জানি যে কোনো প্রপার্টি কিনতে গেলে ব্যাংক ট্রানজ্যাকশন বাধ্যতামূলক। সেখানে কোন ফাঁক দিয়ে সে এই প্রপার্টিগুলো কিনলো তার পরিচিতদের নাম, এবং সেটা ধরা পড়লো না? একদমই তাই। দেখো, ধরা অবশ্যই পড়েছেন, কিন্তু সেটা বিলম্বিত বোধোদয় বলা যেতে পারে, দেরিতে ধরা পড়েছে। কিন্তু সেই ধরা পড়েছে বলেই ইডি আজকে এই সমস্ত তথ্য নিয়ে কনফ্রন্ট করতে পেরেছে জীবন কৃষ্ণ সাহাকে। এবং জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যেগুলো ইডি কোর্টে জানিয়েছে, সেখানে বলা হচ্ছে তিনি বেনামে
একাধিক তিনি সম্পত্তি কিনেছেন, স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি তিনি একাধিক ক্রয় করেছেন এবং সেগুলো অধিকাংশ নাকি ক্যাশে, অর্থাৎ যে বাড়ি জমি সহ যে সমস্ত তিনি প্রপার্টি ক্রয় করেছেন সেগুলো অধিকাংশই নাকি সম্পূর্ণ নগদে লেনদেন হয়েছে। আর এখানেই কিন্তু প্রশ্ন উঠছে, যেমনটা তুমি বললে যে ব্যাংক অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন যেখানে ম্যান্ডেটরি রয়েছে সেখানে পুরো টাকা কি করে নগদে ট্রানজ্যাকশন করা যেতে পারে, আর সে টাকা আসছেই বা কোথা থেকে, সে আয়ের উৎস তো তাকেই জানাতে হবে। দেখো ইডি যেটা কোর্টে দাবি করেছে, তাদের সেদিন ইডির তরফে যিনি সওয়াল করেছিলেন তিনি কিন্তু দাবি করেন যে এই জীবন কৃষ্ণ সাহার আত্মীয়দের নামে একাধিক সম্পত্তি ক্রয় করা হয়েছে। তিনি নিজের নাম তো বটেই, তার পিসির নাম মায়ারানী সাহা, তিনি নিজে আবার তৃণমূল নেত্রী। শুধু তাই নন, তিনি একজন নির্বাচিত জনপ্রতিনিধি, তিনি একজন কাউন্সিলর। রাজেশ, আমি মায়ারানী সাহা কি বলেছেন সেটা দর্শকদের একবার শোনাই। হ্যাঁ, জায়গা জমি, বাড়ির ডকুমেন্ট নামে রয়েছে। আমার নামে, আমার হাজবেন্ডের নামে। না, এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আমি না, দুর্নীতি টাকা আমার নাই, আমার কটা জায়গা জমি আছে? না, আমার নয়, সেটা আমি জানি না। জায়গা জমি কটা আছে? জায়গা জমি আমার আছে, এখন বলতে পারবো না। বল না, সদস্য না, কোনো নগদ লেনদেন হয়েছিল? জীবন কৃষ্ণ টাকা নয়। কোনো নগদ লেনদেন দিয়ে টাকা কিনেছিল? এটা আমার স্বামীর টাকা, 40 বছর ধরে ব্যবসা করে আমার স্বামী। কোনো ক্যাশ ডিলিং হয়েছিল? না, কিচ্ছু হয়নি। 4 কোটি টাকার কথা বলা হচ্ছে। এটা 2018 থেকে 25 এটা ভুল বলেছে, এটা ভুল বলেছে। আপনাকে কেন ডাকা হয়? আমাকে দেখাচ্ছে একটু সহযোগিতা করার জন্য দেখেছে। যেদিন আপনারা গেছিল সেদিন মোবাইল ফোন নিয়েছিল আপনার? হ্যাঁ, ফোন নিয়েছিল। আমরা শুনলাম যে মায়ারানী সাহার বক্তব্য এবং প্রায় যা ইডি দাবি করছে বা জীবন কৃষ্ণ সাহা তাদের কাছে যা দাবি করেছে বা কাগজপত্র যা বলছে ঠিক তার উল্টো বলছেন মায়ারানী সাহা। অর্থাৎ জীবন কৃষ্ণের পাশে এই মুহূর্তে তার আত্মীয় পরিজন, তার বাবা, কেউই পাশে দাঁড়িয়ে নেই। তো সেক্ষেত্রে কতটা মুশকিলের মধ্যে তিনি পড়তে চলেছেন। আরও এখন তো সবে গ্রেফতার হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, জুডিশিয়াল কাস্টাডি পেয়েছে। তো আগামী দিনে লড়াইটা আরো কতটা কঠিন হতে চলেছে তার জন্য। দেখো, তার পিসি শুধু জীবনকৃষ্ণ সাহার আত্মীয় নন, তার নামে সম্পত্তি ক্রয় করা হয়েছে এবং সেই বক্তব্য খোদ জীবনকৃষ্ণ সাহার বাবা বিশ্বনাথ সাহা তিনি ইডিকে দিয়েছেন। তিনি সংবাদ মাধ্যমেও একই দাবি করেছেন যে জীবনকৃষ্ণ সাহার পিসির নামে একাধিক সম্পত্তি কিনেছে তার ছেলে জীবনকৃষ্ণ, এবং ইডির কাছে সেই ডকুমেন্ট রয়েছে। সেই কারণে ইডি অফিসিয়ালি রিটেন তারা কোর্টে দাবি করেছে। এবং শুধু তাই নয়, এই মায়ারানী সাহা তিনি নিজে একজন জনপ্রতিনিধি, তিনি সাঁইথিয়া পুরসভার একটি ওয়ার্ডের কাউন্সিলর, এবং ফলে তিনিও কিন্তু ইডি স্ক্যানারে রয়েছেন। এবং এই যে তিনি বললেন কিচ্ছু হয়নি, এগুলো তার স্বামীর টাকা, হতেই পারে তার স্বামীর টাকা, সেটা তাকে এসে প্রমাণ করতে হবে।